সেই তো সব কিছু মেনে নিলাম, কিন্তু সময় মতো যদি মানতাম আজকে এত দূর আসতো না ঘটনা। আমা এসব কথা বাদ দেন। আম্মা, আপনার জন্য আমি শাড়িটা এনেছি। ভাবি, শাড়ি কাপড় দিয়ে সবার মন জয় করতেছেন সম্পত্তি জয় করার জন্য? নাহিদা চুপ কর। কেন ভাবি? নাহিদা কি ভুল কিছু বলছে? ও ঠিকই বলছে। এতদিন কোনো খোঁজ খবর নাই, এখন হঠাৎ করে এসে হাজির, বুঝি না কি জন্য আসছে। রফিক, উল্টাপাল্টা কথা বলিস না। একটু উল্টাপাল্টা কথাবার্তা কইতেছি না। আব্বাই রমিজের কোনো সম্পত্তি লিখে দিয়ে যায় নাই, আর আব্বাই তো বিয়ের সম্পর্কই মানে নেয় নাই, আর সম্পত্তি দেব কি? আমি ঠিক করেছি, আমার যা কিছু আছে বিষয় সম্পত্তি আমার ভাগের, আমি সব কিছু ওদেরকে দিয়ে যাব। আম্মা, এটাই আমার ফাইনাল কথা, তোমরা মানো আর না মানো। ও মা, সম্পত্তি নিতে তোমার কোনো আপত্তি নাই তো? আম্মা, এই সম্পত্তিতে তো আমার কোনো অধিকার নাই। এটা রাতুলের পরিবার উত্তরাধিকার। ও যদি সম্পত্তি নিতে চায় আমার কেন আপত্তি থাকবে? রাতুল, দাদু ভাই, এখানে আসার আগে আমি সম্পর্কের ভ্যালু বুঝতাম না। ঢাকায় বড় হয়েছে বাবাকে ছাড়া। আমার বাবা মা বলতে দুজনে আমার মা। সেটা হয়েছে কি, পাশের ফ্ল্যাটে কে থাকে এটাই আমি জানি না। এত যান্ত্রিক জীবন, সেখানে হুট করে দাদির কথার কারণে আমি এখানে আসি। তারপর থেকে আমি বুঝতে পারি একটু একটু করে যে এই মানুষগুলো তো শুধু মানুষ না, এই মানুষগুলো আত্মার মানুষ। আমি ঝাল খাইতে পারি না। আমার খাওয়ার টেবিলে যখন ঝাল লাগে তখন প্রত্যেকটা মানুষ অস্থির হয়ে যায়। একজন পানি নিয়ে আসে, একজন বাতাস করে। আমি সাঁতার পারি না। দুষ্টামি করতে করতে আমি পুকুরে পড়ে যেতে নিয়েছিলাম, কিন্তু আমি যাতে পুকুরে পড়ে না যাই এই কারণে আমার ভাই রকিব পানিতে ঝাঁপ দিছে। এগুলো তো আমি কিছু বুঝতাম না কখনো। এখানে না আসলে আমি এটা কখনো বুঝতাম না। আমি শুধু বুঝতাম যে রক্তের সম্পর্ক আসলে কি। রক্তের সম্পর্ক জন্মগতভাবে আসে। বাবা যতদিন বেঁচে ছিল ততদিন কখনো বাবাকে গ্রামে আসতে দেখি নাই, হয়তো বা সে আসতে পারে নাই পরিস্থিতির কারণে। কিন্তু বাবা মারা যাওয়ার আগে একটা জিনিস অনুরোধ করে গেছে, যাতে তার কবরটা এই গ্রামেই হয়। আজকে আমি বুঝতেছি যে সে এইটা কেন চাইছিল। সে তার আপনজনদের পাশে থাকতে চাইছিল। সে চাইছিল তার কবরটা তার আত্মীয়দের মাঝে থাকে। দাদি একটাবারও মুখ ফুটে দাদি বলার সাহস পাই নাই, কারণ আমার আগে তো রন্টু, শালু, রকিব, তোমার বেশি অধিকার ওদের, আমার অধিকার তো কম।
আজকে প্রথম তোমাকে দাদি বলে ডাকলাম। আমার কোনো সম্পত্তি লাগবে না চাচি, চাচা আমি কিচ্ছু চাই না, আমি শুধু আপনাদের ভালোবাসা চাই। যদি বছরে একটা বার আসি, একটু যদি থাকতে দেন, একটু যদি জাল লাগলে দৌড়ায় আসে, এইটাই আমার দরকার, আর কিছু দরকার নাই। প্লিজ আমাদেরকে আর দূরে রাখবেন না, আমরা দূরে থাকতে চাই না। আর একটা জিনিস আমি আপনাদের কাছে চাই, আমার কবরের জমিটা আমার আব্বার কবরের পাশে দিয়ে প্লিজ, এই একটা জিনিস চাই। তোমার কি মনে হইছে আমরা সম্পত্তি চাই, সম্পত্তির ভাগ চাই? হ্যাঁ, না, সম্পত্তির ভাগ চাই না। আমার ভাইটারে আমার কাছে চিনাই নিছে, ওই বাইরে ফেরত চাইছি মাত্র 1 বছরের ভালোবাসার জন্য। একজন মানুষ যার সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি, ঘুরছি ফিরছি খাইছি, একজন মানুষ কি করে এই সম্পর্ক ভুলে যেতে পারে আমি বুঝি না, একদম বুঝি না। আর এই জন্য তোমার মায়ের উপরে আমার রাগ ছিল, অনেক রাগ করছি। আবার তুমি যখন আসলা আমার কাছে মনে হয়েছে এই তো এরাই আমার ভাইটার আমার কাছে চিনে নিয়েছে। আমি তোমাদের সহ্য করতে পারি নাই, আমি বুঝি এটা অন্যায়, অনেক অন্যায়, ভুল, কিন্তু আমার মনটা তো আমি বুঝায় রাখতে পারিনি, একদম বুঝায় রাখতে পারিনি। আর এই যে ওইখানে বসে সিগারেট খাইছে, আরে ওইখানে আমি আমার ভাই দিনের পর দিন রাতের পর রাত গল্প করছি, আড্ডা মারছি, সিগারেট খাইছি। একবার মনে হয়েছে ওরে একটা ধমক দেই বুকের মধ্যে টাইনা দিয়া, কিন্তু দিতে পারি নাই। কেন দিব, কোন অধিকারে দিব? রাতুল, তোমার চাচা কিছুই বুঝে বলতে পারে নাই। তুমি যখন আসছো তোমার চাচা ভাবছিল আসবে না, তোমার চেহারাই দেখবে না, কিন্তু তারপরও তোমরা ছুটে আসছে তোমার এক নজর দেখার জন্য। কিন্তু তোমার দেখেই যখন তার ভাইয়ের কথা মনে পড়ে গেছে, সে আবার পালায় গেছে। কিন্তু দিনরাত খালি তোমার খোঁজ খবর করতো। তুমি 3 বেলা কি খাইতেছো না খাইতেছো পাগলের মতো আমার জিজ্ঞেস করতো। তোমার গলায় কাটা বিনলো কিনা, কত সতর্ক। তুমি যখন রাত্রে ঘুমাও একটা মশা যেন তোমার কামড় দিতে না পারে কতবার করে আমাদেরকে বলতো, শালুরে দিয়ে দিয়ে বারবারে কয়েল দিয়ে পাঠাইতো যে যা কয়েল দিয়া রাতুলের যেন একটা মশা না কামড়ায়। তুমি যখন আসতা আমি দেখতেছি হায় হায় অবিকল আমার রাঙ্গা ভাইজান। তোমার বাবা রমেশ ভাইজান রে আমি কখনো রমেশ ভাইজান বলি নাই, ঠিক তোমার মতো দেখতে সুন্দর ছিল। আমি ডাকতাম রাঙ্গা ভাইজান। আমার এত আদর করতো, ভাইয়ের বোন মতো দেখতো না, একদম বোনের মতো আদর করতো। সেই রাঙ্গা ভাইজান যখন লাশ হয়ে ফিরে আসলো, আমি তোমার মায়ের প্রতি আর তোমার প্রতি খুব অভিমান করছি। কিন্তু বারে বারে চাইতাম কি তোমার একটু আদর করতে, পারতাম না। কেন পারতাম না জানো? হয়েছে ঝাল খায় তোমার চোখ দিয়ে যেমন পানি পড়তো,
প্রতি বেলায় বেলায় তোমার বাবারে ছাড়া তোমার চাচার চোখ দিয়ে অঝরে পানি পড়তো। হ্যাঁ, সেই জন্য আমার জিদ আরো বেশি বাড়তো। আমি বিভিন্ন তিতা কথা কইতাম তোমারে। কেন কইতাম? অভিমান করে কইতাম। কিন্তু ওই যে ছাদের মধ্যে তুমি যখন আমার জড়ায় ধরলা, আরে কি শান্তি, কি শান্তি! আমার মনে হয়েছিল আমগো রাতুল আমি একটু জড়ায় ধরি, কিন্তু পারি নাই। তুমি যখন চইলা যাও, তোমার কইজের মধ্যে চাপকায় ধরি। সবাই খারাপ চলছে, কেমনে দেবো তোমারে, কেমনে দেবো? আমার রাঙ্গা ভাইজান রে আমি পাইছি, ফিরা পাইছি আমার রাঙ্গা ভাইজান রে। ভাবি, আমি তো অত কিছু বুঝি না, গ্রামে থাকি, অত লেখাপড়া শিখি না, কিন্তু একটা জিনিস বুঝছি, আমার ভাতিজাটারে আপনি ওরা যেন মানুষ করছেন, মানুষের মতো মানুষ করছেন। ওরা দেখে আমি আমার বাইরে মনে করছি প্রত্যেক দিন যে কথা ছিল। আমি এতদিন যা বুঝছি, ভুল বুঝছি, অন্যায় বুঝছি। আপনি আপনি আমার মাফ করে দিন, মাফ করে দিন। ভাই, এই কথা বলে আমাকে আর অপমান করো না। সম্পত্তির কথা আসছে তো, দাদা আমাদের তোমার সম্পত্তি না না, তোমার বাপের সম্পত্তি, আমার সম্পত্তি, সব সব আমি তোমার। আমাদের কিচ্ছু লাগবে না চাচা, আমাদের কিচ্ছু লাগবে না, আমাদের কিচ্ছু লাগবে না রাতুল, দাদা, আমাদের কিচ্ছু লাগবে না। এটা বলছি ভাবি, আমার সম্পর্ক এরকমই রাতুল, আমার সম্পর্ক আমাদের কোনো সম্পত্তি লাগবে না দাদা, আমাদের শুধু আপনাদের ভালো রাখছে। দাদি